ভৌতিক আখ্যান, অন্ধকারের গল্প যেখানে ভয় সত্যি হয়। নমস্কার, ভৌতিক আখ্যান এপিসোড 1-এ আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের গল্প মধুচন্দ্রিমা। নতুন নতুন বিয়ের পর হানিমুন ব্যাপারটা প্রায় সব দম্পতির জীবনেই হয়ে থাকে। ঠিক এমনই এক দম্পতি হল মৈনাক আর পৃথা। সেই কলেজ লাইফের বহু প্রতীক্ষিত প্রেম সফল হয়েছে। কত বাধা পেরিয়ে ওরা আজ এক হয়েছে। দুজনেই ভীষণ খুশি। মৈনাক পৃথাকে সারপ্রাইজ দেবে বলে অষ্টমঙ্গলা থেকে ফেরার দিনই দার্জিলিংয়ের 2টো টিকিট বুক করে রেখেছে। এদিকে পৃথা এখনো কিছুই জানে না। অফিস থেকে ফিরে মৈনাক তার নতুন বউ পৃথাকে পিছন থেকে জড়িয়ে ধরতেই পৃথা লজ্জায় বলে ওঠে, কি হলো, ধ্যাৎ যাও তো। এদিকে মৈনাক তো ছাড়বার পাত্র নয়। পৃথা জোর করতেই সে পৃথার চোখ দুটো চেপে ধরে আর হাতে সেই টিকিট দুটো ধরিয়ে দিয়ে বলে যে তাড়াতাড়ি গুছিয়ে নাও, সবকিছু অনেক কষ্টে এত কম সময় বুকিং করতে পেরেছি। এই প্রসঙ্গে বলাই বাহুল্য, মৈনাক রেলওয়ে ডিপার্টমেন্টের একজন অফিসার, তাই এত কম সময়ে সবকিছু বুকিং করতে পেরেছে সে। আসছে রবিবার রাত 10টায় দার্জিলিং মেলে ওদের টিকিট কনফার্ম হয়েছে। দুজনেই খুব এক্সাইটেড। দেখতে দেখতে সেই প্রতীক্ষিত দিনটি চলে এলো। ওরা একটা গানের দলের সাথে খুব এনজয় করতে করতে পৌঁছে গেল শিলিগুড়ি। ওখান থেকেই মৈনাকের পূর্ব নির্ধারিত গাড়ি করে ওরা রওনা হয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে পৃথা মাঝে মাঝেই গাড়ি থামিয়ে সেলফি তুলছে। মৈনাক একবার বিরক্ত হলেও ড্রাইভার দাদা পৃথাকে এটুকু সময় বোন বলেছে, তাই সে বিরক্ত না হয়ে বরং পৃথার কথা মতোই বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করাচ্ছে আর পৃথাও মনের আনন্দে সেলফি তুলছে। আবার কখনো কখনো মৈনাককেও গাড়ি থেকে নামিয়ে নিজের আর দুজনের ফটো তুলছে। এভাবেই কখন যেন ওরা পৌঁছে যায় দার্জিলিং। ম্যালের ধার থেকে একটু নেমেই ওদের রিসর্ট। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পৃথা খুব প্রাণোচ্ছল একটা মেয়ে আর খুব নরম স্বভাবেরও। যাই হোক, ওরা রিসর্টে চেকিং করলো। মৈনাক সব ফর্মালিটি করছে আর পৃথা সেখানেও ভাব জমিয়েছে এক হাউসকিপিং ম্যাডামের সাথে। মৈনাক পৃথাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওর এই অতিরিক্ত মিশুক স্বভাবটা ছিল মৈনাকের খুবই অপছন্দের। মৈনাক সব ফর্মালিটি কমপ্লিট করে পিছনে ফিরতেই দেখে পৃথা নেই। আর এটা দেখেও খুব রেগে যায়, কারণ সারা রাত জেগে ট্রেন জার্নি করে খুবই ক্লান্ত আর খিদেও পেয়েছে। তার ওপর পৃথার এই বাচ্চা বাচ্চা পাগলামি। যাই হোক, মৈনাক তো পৃথাকে ডাকছে, পৃথা, এই পৃথা, কোথায় পৃথা? কেউ কোথাও নেই। মৈনাক প্রায় দিশেহারা, কোথায় গেল মেয়েটা? এখনই তো বকবক করছিল ওই হাউসকিপার মেয়েটার সঙ্গে। অজানা অচেনা জায়গায় কি করবে মৈনাক, কোথায় খুঁজবে পৃথাকে? খুব কান্না পাচ্ছে ওর। হঠাৎ কে যেন পিছন থেকে এসে মৈনাকের চোখ দুটো চেপে ধরল। মৈনাক তখন এমনিতেই রাগে দুঃখে বিধ্বস্ত। তার মধ্যেই ও বলে উঠল, কে 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 এভাবে চোখ চেপে ধরছে? ছাড়ুন ছাড়ুন বলছি। হঠাৎ একটা মৃদু কণ্ঠস্বর, আমি। মৈনাক ধরপড় করে উঠল, পৃথা তুমি? আর কোনো কথা নেই। সাথে সাথে পৃথাকে জড়িয়ে ধরে আদর ভরা অভিমানী কণ্ঠে, কি করো কে তুমি? হ্যাঁ, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? জানো কি তুমি এই কিছুক্ষণে আমার কি অবস্থা হয়েছিল? এভাবেই হাসি কান্নায় ওদের মানভঞ্জন পর্বটা সমাপ্ত হলো। এরপর দুজন মিলে রুমের দিকে এগাতে লাগলো। এই রিসর্টটা ছিল খুব সুন্দর, একেবারে পাহাড়ের ধার ঘেঁষে, কত অজানা সুমিষ্ট গন্ধযুক্ত ফুল। রিসর্টের একজন কেয়ারটেকার বাংরু ভাইয়া ওদের সব লাগেজ নিয়ে এলো। তখন প্রায় সন্ধ্যা নেমে এসছে। ওরা ফ্রেশ হয়ে খেতে যাবে, ঠিক তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। এদিকে রিসর্টের বাইরে একটা রেস্টুরেন্টে ওদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। ওরা তো আটকে পড়ল বৃষ্টির কারণে। এখন আর কি করা, অগত্যা রিসর্টের ওই ছোট্ট জায়গাতেই খেতে হবে। ইতিমধ্যে কারেন্ট গেল চলে। বাইরে তখন জোরে জোরে বাজ পড়ছে। মৈনাক বলে উঠল, পৃথা, এই পৃথা, ব্যাগ থেকে টর্চটা দাও তো। এইভাবে 3-4 বার ডেকেই যাচ্ছে মৈনাক, কিন্তু কোথায় পৃথা? পৃথার কোনো সাড়া শব্দ না পেয়ে মৈনাক পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে চারদিকে ঘোরাচ্ছে, কিন্তু কই পৃথা? কোথাও নেই পৃথা। এবার মৈনাকের নিজেকে খুব হেল্পলেস লাগছে।
আর যাই হোক, পৃথা এতটাও ইনসেন্সিবল নয় যে এরকম একটা সিচুয়েশনে এমন একটা বাজে ইয়ার্কি করবে। এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো একটা গোঙানির শব্দ। শব্দটা বাথরুম থেকে আসছে। খুব ধীরে ধীরে পা ফেলে মৈনাক এগোল বাথরুমের দিকে। আস্তে করে দরজাটা ঠেলতেই খুলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো ফেলতেই মৈনাক দেখল পৃথা বসে বসে দুলছে আর একটা অদ্ভুত অজানা ভাষায় কি যেন বলছে আর ঘুমাচ্ছে। মৈনাক খুব হতভম্ব হয়ে ওর কাঁধে হাত রাখতেই পৃথা ঘুরে তাকিয়ে মৈনাকের গলাটা টিপে ধরল। মৈনাকের গলাটা টিপে ধরতেই ওর হাত থেকে মোবাইলটা পড়ে গেল বাথরুমের ফ্লোরে। তখন পৃথার শরীরে 100 হাতির শক্তি। পৃথার চোখ দুটো অন্ধকারে যেন জ্বলছে। সব চুলগুলো উড়ছে আর এক অদ্ভুত অট্টহাস্য করছে। পৃথা মৈনাকের গলাটা টিপে ধরে এক হাতে তুলে ওকে দেয়ালের দিকে ছুঁড়ে দিল। মৈনাক বাথরুমের দরজা ভেদ করে রুমের দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। এদিকে পৃথা এরকম অস্বাভাবিক আচরণ করছে, তার মতে কারেন্ট অফ, আবার বাইরে তুমুল ঝড় বৃষ্টি। সব মিলে সে এক অকল্পনীয় বিভীষিকার পরিস্থিতি। মৈনাকের আদরের পৃথার এই অবস্থা দেখে সে কি করবে কিছুতেই বুঝতে পারছে না। আবার ফোনটাও বাথরুমের মধ্যে পড়ে রয়েছে। মৈনাক খুব ব্যথাও পেয়েছে, কোনো মতে উঠে দাঁড়িয়েছে। ঠিক এমন সময় মৈনাক দেখল পৃথা তার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সামনের দিকে এগিয়ে আসছে, যেন মৈনাকের গলাটা টিপে দেবে। আর সেই এক অদ্ভুত অজানা ভাষায় বলছে, সবই সমাপ্ত করছো, তিমিলাই ছড়নে চায় না। মৈনাক আর কোনো কিছু না ভেবে খুব দ্রুত ছুটে ঘর থেকে বেরিয়ে বাইরের দরজা লক করে এক ছুটে রিসেপশনে গিয়ে উপস্থিত হল। রিসর্টের ম্যানেজার সাথে সাথে খবর পেয়ে ছুটে এল। মৈনাক কোনো মতে সব কথা জানাল। ম্যানেজারও খুব দ্রুত পুলিশকে খবর দেয়। ঠিক 5 মিনিটের দূরত্বেই ছিল পুলিশ স্টেশন, তাই খুব দ্রুতই পুলিশ চলে আসে। সবাই মিলে রুমের সামনে গিয়ে উপস্থিত হয়। যদিও তখন দরজার বাইরে থেকে আর কোনো আওয়াজ আসছিল না, তাও একজন কনস্টেবল খুব ভয় ভয় দরজা খোলে। দরজা খুলতেই ওরা যা দেখলো তার থেকে ভয়ঙ্কর আর রোমহর্ষক বোধহয় আর কিছু হয় না। দরজা খুলে কনস্টেবল ঘরে ঢুকতেই যাবে, ঠিক তখনই দেখছে পৃথার নিথর ঘুমন্ত দেহটা উল্টো হয়ে শূন্যে ঝুলছে, ঠিক যেন কেউ ওকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আর পৃথার হাতের কবজি থেকে কে যেন খুবলে খুবলে খেয়েছে, আর সেখান থেকেই টুক টুক করে রক্ত মাটিতে চুইয়ে চুইয়ে পড়ছে। মৈনাক এবার কান্নায় ভেঙে পড়েছে। কত আশা করে প্ল্যান করে এসেছিল তারা প্রথম বিয়ের পর হানিমুন করতে, কিন্তু এসব কি হয়ে গেল? কাকে প্রশ্ন করবে আর কেই বা উত্তর দেবে? কি করে ঠিক হবে পৃথা? কাছের কেউ নেই, বাড়িতে যে ফোন করবে তারও উপায় নেই, কারণ বাড়িতে মা একা থাকেন। মা পৃথাকে নিজের মেয়ের থেকে কোনো অংশে কিছু কম ভালোবাসেন না। আর পৃথার এসব হয়েছে শুনলে তিনি যে কি করবেন তা কে জানে। আর পৃথার বাপের বাড়ি বলতে ওর সেই মামার বাড়ি, যে মামি কিনা ওর ক্ষতি হয়েছে শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর মামা থেকেও নেই, তিনি বিগত 5 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তাকে জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না। ওর কাছের মানুষ বলতে দূর সম্পর্কের আত্মীয় এক দাদা বৌদি আছে, কিন্তু তাদের নাম্বারটা তো পৃথার ফোনেই আছে। এসব এতক্ষণ ভাবছিল মৈনাক। এদিকে পৃথাকে নামানো হয়েছে, রাত তখন প্রায় 12টা। পৃথার চোখ মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোণে কালি, ঠিক যেন কেউ ও শরীরের সমস্ত রক্ত পান করে অনেক দিনের পিপাসা মিটিয়েছে। পৃথার দেহটা জ্ঞানহীন অবস্থায় রিসর্টের রুমের মেঝেতে পড়ে রয়েছে। মৈনাক খুব ধীরে ধীরে ওর কাছে গিয়ে ওর মুখের সামনে মুখটা নিয়ে বলতে থাকলো, পৃথা, এই পৃথা, শুনতে পাচ্ছ? আমি তোমার মৈনাক,
উঠো না। 3-4 বার ডাকার পর পৃথা খুব বড় বড় করে চোখ খুলে তাকালো। সঙ্গে সঙ্গে মৈনাকের গলাটা টিপে ধরল। একেবারে সোজা মৈনাককে নিয়ে উঠে শূন্যে ভাসছে, আর সেই অদ্ভুত অজানা ভাষায় বলছে, সবই সমাপ্ত করছু, মতি মিলাই ছড়েনে চায় না। সবাই ওর থেকে মৈনাককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। ওর গায়ে যে এক দানবীয় শক্তি। পুলিশ অফিসার, কনস্টেবল কেউ ওকে ছাড়াতে পারছে না। ঠিক এমন সময় সেই বাংরু ভাইয়া এসে কি যেন একটা ছুঁড়ে দিল পৃথার গায়ে, আর সঙ্গে সঙ্গে পৃথা গোঙাতে গোঙাতে মৈনাককে ছেড়ে দিল, আর ওর জ্ঞানহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই মিলে ওর হাত পা বেঁধে খাটের সঙ্গে ওকে বেঁধে রাখল। মৈনাক কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ওই বাংরু ভাইয়াকে বলল যে, ভাইয়া তুমিই একমাত্র পারো ওকে বাঁচাতে, যে করেই হোক ওকে ফিরিয়ে দাও ভাইয়া। ওখানে উপস্থিত সকলের মধ্যে একমাত্র ওই বাংরু ভাইয়াই ছিল যে ওই অদ্ভুত ভাষাটা জানত, কারণ একমাত্র বাংরুই ছিল নেপালি। ওটা ছিল ওর খুব পরিচিত নেপালি ভাষা, আর বাকি সকলেই প্রায় বাঙালি অথবা কেউ কেউ অবাঙালি, তারা কেউই ওই ভাষা জানে না। বাংরু ভাইয়া সব দেখে বলল, ये ऐसी वैसी चीज ना আছে দাজু সাহেব, আমি তো এখন सिर्फ একটা रुद्राक्ष छुड़ेছিলাম साहब, इसीलिए वो चीज कुछ देर के लिए शांत रहेगा। आप लोगों के पास ज्यादा वक्त ना আছে, आप जल्दी मेरे साथ आइए, इनको सिर्फ और सिर्फ हमारा बाड़ी में ठीक कर सकता है। তখন ম্যানেজার বলল, কি হয়েছে বাংরু ওর, কেন এমন করছে? কালও দেখলাম কি মিষ্টি স্বভাবের মেয়ে, কত মিশুক, আজ কি হয়ে গেল? তবে আমি এটুকু শিওর এই রিসর্টে কোনো প্রবলেম নেই, আর এই সুইটটা তো হানিমুন কাপলদের জন্যই। কত কেউ আসে আর যায় এত বছর ধরে, আজ অবধি তো এমন কোনো কিছু হয়নি। বাংরু তুমি বলো তো ও কি বলছে? তখন বাংরু বলল যে, बीबी जी जो बोलছে उसका मतलब है कि वो किसी को ना छोड़ेंगे, सब खत्म कर देंगे, अभी चलिए साहब जी। ম্যানেজার বাবু মৈনাককে আশ্বস্ত করে বলল, আপনি যান মিস্টার ব্যানার্জি, বাংরু আমার কাছে সেই ছোটবেলা থেকেই আছে, আপনি নিশ্চিন্তে যান, আমরা সকলেই এখানে আছি। বাংরু ভাইয়া যাওয়ার সময় ওই রুমের দরজার বাইরে লক করে তালার সঙ্গে একটা রুদ্রাক্ষের মালা বেঁধে দিল, আর বলল, जब तक हम बड़ी माँ को नहीं लाते हैं तब तक इस दरवाजे को कोई भी मत हाथ लगाना, वो बहुत कोशिश करेगी, छल करेगी बाहर आने के लिए, आप लोग सावधान रहिएगा, उसकी बातों में मत आना, और कोई भी अकेले मत रहना, अकेले रहने से उसकी ताकत और भी बढ़ जाएगी। তখন ম্যানেজার বাবু বললেন যে, না বাংরু তুমি যাও, আমি সব সামলে নেব, আর যাই হোক ও তো আমার মেয়েরই মতো, আমারও একটা মেয়ে ছিল, মিষ্টি মা আমার, আজও থাকলে পৃথার বয়সেই হতো। যাই হোক ছাড়ো এসব, তোমরা যাও। এই বলে বাংরু আর মৈনাক রওনা দিল বাড়ি মায়ের থানের উদ্দেশ্যে। রিসর্ট থেকে আসা যাওয়া মিলে প্রায় 3 ঘন্টার পথ। এদিকে ম্যানেজার, পুলিশ অফিসার, কনস্টেবল সবাই ঈশ্বরকে স্মরণ করছে। ঠিক এমন সময় দরজার ওপার থেকে, দরজা খোলো, অন্যথা আমি দরজা ভাতকাইমছ। বাইরে সবাই ওই অদ্ভুত গোঙানি আর গলার শব্দ শুনে প্রচণ্ড ভয় পায়। এরপর প্রচণ্ড জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে পৃথা ভেতর থেকে। তারপর কিছুক্ষণ সব শান্ত হয়ে যায়, সবাই একটু স্বস্তি পায়। ম্যানেজার বাবু না চাইলেও কেমন যেন দরজার দিকে আকৃষ্ট হতে থাকেন, কিন্তু পুলিশ অফিসার তাকে বারবার সাবধান করে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। পুলিশ অফিসার একটা জরুরি ফোন আসায় উনি একটু দূরে গিয়ে কথা বলছেন, আর ঠিক এমন সময় দরজার ভেতর থেকে আওয়াজ এলো, একটা প্রায় 12 কি 13 বছর বয়সী মেয়ের কণ্ঠস্বর। বাপি, ও বাপি, দরজাটা খোলো না গো, কতদিন তোমাকে দেখিনি, প্লিজ বাপি দরজাটা খুলে দাও না গো, এখানে খুব অন্ধকার, আমার দম বন্ধ লাগছে, তুমি তোমার মিষ্টিকে চিনতে পারছো না? ম্যানেজার বাবু তখন 2 চোখ ভরে জল। উনি ওই ভয়ঙ্কর প্রেত্তার ফাঁদে পা দিয়ে ফেললেন, আর সেই দরজাটাও খুলে দিলেন। তারপর যেটা হলো সেটা খুবই মর্মান্তিক।
ম্যানেজারবাবু তড়িঘড়ি রুদ্রাক্ষের মালাটা দরজা থেকে খুলে ফেলে লকটা খুলে দিলেন। তার দু চোখ ভরে জল। তিনি ভুলেই গেছেন তার একমাত্র মেয়ে মিষ্টি 15 বছর আগে 3 দিনের জ্বরে মারা গেছিল। ম্যানেজারবাবু ঘরে ঢুকতেই ডাকতে লাগলেন, মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি মারে, কোথায় গেলি মা আমার? তোকে কতদিন দেখিনি, কতদিন পর তোর গলার আওয়াজ পেয়ে আমি ছুটে এসেছি। কিন্তু কই, কোথাও কেউ নেই। ঘরটার পরিবেশটা কেমন থমথমে, পুরো ঘরটাকে কিছু একটা যেন গিলে খেতে আসছে। ম্যানেজারবাবুর ভীষণ শীত করছে ওই ঘরটায় ঢুকে, তবুও তিনি সব ভুলে কিছুকে তোয়াক্কা না করে মিষ্টিকে ডেকে যাচ্ছেন। হঠাৎ করে ম্যানেজারবাবুর চোখটা সিলিংয়ের দিকে যেতেই তিনি দেখলেন সিলিংয়ের একটা টিকটিকির মতো আটকে রয়েছে পৃথা। আর তার দিকে তাকিয়ে এক ভয়ানক হাসি হেসে ঝাঁপিয়ে পড়ল পৃথা। ম্যানেজারবাবুর বুকের উপর ছিন্ন ভিন্ন করে দিল তার তরতাজা দেহটা। ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ইতিমধ্যে মৈনাক আর বাংরু ফিরে এসেছে বাড়িমা আর তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে। আর পুলিশ অফিসারও ফোন শেষ করে পিছন ফিরতেই দেখল কে যেন ওই ঘর থেকে বেরিয়ে চোখের নিমেষে মিলিয়ে গেল। খুব দ্রুত বেগে ছুটে এসে অফিসার যা দেখলেন তার চেয়ে মর্মান্তিক বোধহয় আর কিছু হয় না। ম্যানেজারবাবুর ক্ষত বিখ্যাত মৃতদেহটা ঘরের মেঝেতে পড়ে রয়েছে, আর মাথাটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে সেটা একেবারে পিছনের দিকে ঘুরে গেছে। উনি একজন পুলিশ অফিসার হয়েও ডেড বডির দিকে তাকাতে ভয় পাচ্ছেন। এখন ম্যানেজারবাবুর স্ত্রীকে নিয়েই সমস্যা। সে তো এমনিতেই মেয়েকে হারিয়ে মানসিক ভারসাম্যহীনতার শিকার, তার মধ্যে এখন স্বামী ছিল একমাত্র বল ভরসাটা। এও এমন অকস্মাৎ মৃত্যু হলো। এখন ওই অ্যাসাইলামই ওনার শেষ ঠিকানা। পুলিশ অফিসার এসব ভাবছেন, ঠিক এমন সময় শুনতে পেলেন একজন মহিলার কণ্ঠস্বর, জয় ভোলানাথ, জয় শিবশম্ভু। সামনে দেখতে পেলেন মৈনাক, বাংরু আর সেই সাধিকা বাড়িমা আসছেন। বাপরে, সে কি অদ্ভুত তেজ সাধিকার! বড় বড় টানা টানা চোখ, কপালে একটা বড় করে সিঁদুর লেপা, চুল নয় মাথায় জটা, পরনে একটা গেরুয়া কাপড়, আর ওনার গা থেকে অদ্ভুত অজানা সুন্দর সুগন্ধি বেরোচ্ছে যা সকলকে সম্মোহিত করে। ওরা এসে এসব দেখে শুনে তো ভয় পেয়ে যায়, কিন্তু সেই সাধিকা তার কাজ শুরু করে দেয়। ওই ঘর থেকে পুলিশ অফিসারের অর্ডার মতো ডেড বডি পোস্টমর্টমে পাঠানো হলো। ওই ঘরের মেঝেতেই সাধিকা বসে পড়ল। মন্ত্রপুত সিঁদুর দিয়ে ঘরে একটা বড় বৃত্ত আঁকলেন, আর সকলকে একটা করে রুদ্রাক্ষের মালা দিয়ে বললেন, इसको छोड़ना मत, वो कोशिश करेगी, फिर भी कोई भी उसके बहकावे पे मत आना। এই বলে উনি মন্ত্র জপ করছেন আর ডাকছেন, কাহা চলি গই, ডর গই ক্যা। এইভাবেই উনি জপ করছেন আর ডাকছেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই মন্ত্রপুত বৃত্তটার মধ্যে পৃথা যেন কোথা থেকে উড়ে আসার মতো করে এসে পড়ল। পৃথাকে চেনাই যাচ্ছে না, যেন সেই গোঙানি আর কী সব যেন বলছে। মৈনাককেও তখন চিনতে পারছে না। সাধিকা বাড়িমা ওই প্রেতকে শান্ত করার জন্য একটা গোল পয়সার মতো চ্যাপ্টা পাত মতো বস্তুকে পৃথার কপালে চেপে ধরতে পৃথা উচ্চস্বরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, ছাড় দাও। সাধিকা কি সব মন্ত্র পড়ছে আর বলছে, কাহা সে আই হ্যাঁ তু, কौन है तू, बता दे, नहीं तो बहुत दर्द दूंगी। क्यों आई है इस बच्ची की शरीर में, दिखा अपना असली रूप। এইভাবে ওই সাধিকা যতই বলছে তত সেই প্রেত গোঙাচ্ছে আর মাথা নাড়ছে। সে কোনো শর্তেই কিছু বলবে না। ওদিকে বাড়িমাও ছাড়ার পাত্রী নন। ঠিক তখনই বাড়িমা মৈনাককে জিজ্ঞাসা করল, बच्ची आखिरी बार किससे मिली, किसी ने देखा था उसको, जो भी था या फिर थी, उसको किसी ने देखा क्या। তখন মৈনাক বলল যে লাস্ট মোমেন্টে মৈনাক যখন রিসর্টে চেক ইনের জন্য ফর্মালিটি করছিল তখনও পৃথাকে রিসর্টেরই একজন হাউসকিপিং স্টাফ মহিলার সঙ্গে কথা বলতে দেখে। তারপর বেশ কিছুক্ষণের জন্য পৃথাকে মৈনাক হারিয়ে ফেলে। তারপর বেশ কিছুক্ষণ পর পৃথা ফিরে আসে, কিন্তু তখন পৃথার আচরণ একটু অন্যরকম ছিল।
বড্ড চুপচাপ হয়ে গেছিল। তারপর সন্ধ্যা হতেই এসব ঘটনা। তখন বাংলু ভাইয়া হঠাৎ বলে ওঠে, कौन है लेडी हाउसकीपिंग स्टाफ? आप किसका बात कर रहे हैं दादू साहब? इन 20 सालों में यहाँ कोई भी औरत काम नहीं करता है उस रात के बाद। এটুকু বলেই বাংলু হঠাৎ পুলিশ অফিসারের দিকে তাকিয়ে চুপ করে যায়। মৈনাক বারবার জিজ্ঞাসা করতে থাকে বাংলুকে, কিন্তু পুলিশ অফিসার কনস্টেবল ওকে চুপ করিয়ে দেয়। মৈনাকেরও সন্দেহ হয়, সত্যি তো, সব তো মেল স্টাফ, তাহলে ফিমেল স্টাফটি কে ছিল? তখন বাড়িমা সব শুনে বললেন, कोई चिंता नहीं आछे बाबू, मैंने सब समझ गई बेटा, आप चिंता ना करो बेटा, आप सिर्फ ये बोलो कैसी दिखती थी वो लड़की। মৈনাক বলল, মেয়েটা একটা নেপালি মেয়ে ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ পর প্রেতটা হার স্বীকার করল বাড়িমার সামনে। অবশেষে বলল তার পূর্বের কাহিনী, কিভাবে, কোথা থেকে, কেন সে এসেছে, কি তার উদ্দেশ্য। প্রেতটা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। বলতে শুরু করল এক নির্মম হত্যাকাণ্ডের গল্প, তার নিজের জীবনের কাহিনী। मैं कल्कि, मेरा पूरा नाम कल्कि भुटिया। मेरे बाबा यहाँ काम करते थे। आज से 20 साल पहले जब ये रिसोर्ट का कंस्ट्रक्शन का काम चल रहा था, तब अचानक ऊंचाई से गिरकर काम करते करते मेरा बाबा का मौत हो गया। उस वक्त मैनेजर जी ने हमारे परिवार को जीवन दान दिया। उन्होंने मुझे काम पे रख दिया, अच्छी तनख्वाह भी देने लगे। मैं यहाँ हाउसकीपिंग स्टाफ थी। सब कुछ अच्छा खासा चल रहा था। सब कुछ ख़त्म हो गया उस रात के बाद, जब मुझे सब पता चल गया। मेरे सब कुछ छीन लिया उस काली रात ने। এই বলে সে আবার কান্নায় ভেঙে পড়ল। আর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, अब तो तुम सब मरोगे, कोई नहीं बचेगा। এতক্ষণে মৈনাক আর বাড়িমা দুজনের কাছেই সবটা জলবত্তরম। এখন বাংলুর পালা। সে যদি সত্যিটা না বলে, তাহলে সত্যিই সে সব থেকে বড় অধর্ম করবে। আসলে বাংলুকে এতদিন চুপ করিয়ে রাখা হয়েছিল, কিন্তু আজ কালকির সাথে সাথে বাংলুরও মুক্তি। এরপর বাংলু বলা শুরু করলো। বাংলু আর নিজেকে ধরে রাখতে পারল না, প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল সে। বাংলু বলে উঠল চিৎকার করে, कल्कि और कोई नहीं, मेरी पत्नी थी वो, बहुत अच्छी थी वो। ये हमारा मैनेजर साहब हमारा ब्याह करवाए थे। हम बहुत खुश थे। हम दोनों यहाँ एक साथ काम करताम दाजू। शादी के बाद हम दोनों ने इसी रूम में हमारे घर बसाए थे। सब कुछ सही जाच्छिलो। हम दोनों का शादी का 1 साल बाद एक बेटी भी होलो। हम दोनों का बेटी मीठी नाम है उसकी। अभी वो 25 साल की है। आज से 20 साल पहले 13 मार्च को मेरी बेटी का 5 साल का जन्मदिन था। उस दिन हम तीनों बहुत खुश थे। कल्कि ने मीठी का पसंदीदा खाना बनाया था। पुलिस साहब, मैनेजर साहब और ये कांस्टेबल साहब सब आए थे। ये तीनों हर दिन की तरह उस दिन भी शराब पिए थे। अचानक मैनेजर साहब का एक फ़ोन आया। वो फ़ोन पे चिल्ला चिल्ला कर बात कर रहे थे और बोल रहे थे, क्या करता है, एक इतनी सी पंछी को भी ठीक से संभाल नहीं सकता। ये सब सुनकर मुझे थोड़ा सख्त हुआ। मैं जानने की कोशिश भी की, पर ये सब इतने शातिर दिमाग के थे, मैं कुछ जान नहीं पाया। पर एक दिन काल्की को सब पता चल गया। এতটুকু বলতেই পুলিশ অফিসার পালাতে যাবে, ঠিক তখনই থানার বড় সাহেব এসে হাজির। অগত্যা পুলিশ অফিসার আর পালাতে পারলেন না। বড় সাহেব সবটা না শুনলেও বললেন যে, বাংলু তুমি সব বলো।
অনেক দিন ধরে এই র্যাকেটটাকে ধরতে চেয়েও সঠিক প্রমাণের অভাবে ধরতে পারছি না। আসলে এই রিসর্টটা বাইরে থেকে এত সুন্দর হলেও ভিতরে ভিতরে এটা একটা বেআইনি কাজের আখড়া। এই রিসর্টে ড্রাগস স্মাগলিং, জাল নোটের কারবার, এমনকি নারী পাচার চক্রের মতো ঘৃণ্য কাজ হয়ে থাকে। এসব কথা কালকি জেনে যায়, আর ম্যানেজার বাংরুকে মোটা টাকার লোভ দেখায়, কিন্তু বাংরু রাজি না হওয়ায় ওরা কালকিকে তুলে নিয়ে যায় এই রিসর্টের পিছনে ম্যানেজারের বাংলো বাড়িতে। আর সেখানে ওরা কালকিকে নৃশংসভাবে ধর্ষণ করে, তারপর মদ্যপ অবস্থায় ওর দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চপার দিয়ে কেটে ডেড বডিটাকে ওই বাড়ির মাটির নিচেই পুঁতে দেয়। এরপর বাংরুকে তার মেয়েকে মারার হুমকি দিয়ে চুপ করিয়ে রাখে এত বছর ধরে। কিন্তু পৃথাকে দেখে কালকির ওর মেয়ের কথা মনে পড়ে যাওয়ায় ও এত বছর পর প্রতিশোধাত্মক হয়ে ওঠে। সব কিছু শোনার পর পুলিশ অফিসার আর কনস্টেবল অ্যারেস্ট হয়, আর এই রিসর্ট সিল করা হয়। কালকি শেষবারের মতো ওর মেয়ে মিঠিকে একবার দেখতে চায়। বাড়িমা ওর মুক্তির আগে ওর সঙ্গে দেখা করিয়ে দেয়। কালকির আত্মা মুক্তি পায়। বাংরু সব প্রথা মেনে ও সাধ্য শান্তি করে। এদিকে পৃথা আর মৈনাক কলকাতায় ফিরে আসে। বেশ কিছুদিন পৃথা মানসিক চিকিৎসাধীন থাকে। তারপর পৃথা আর মৈনাকের একটা ছোট্ট কন্যা সন্তান হয়। ওরা মেয়ের নাম রাখে পরি। কিছুদিন পর পরি কথা বলতে শেখে। হঠাৎই একদিন অদ্ভুত অজানা ভাষায় কথা বলে ওঠে। পৃথা না বুঝলেও মৈনাক বুঝতে পারে সবটা, আর মেয়েকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। সমাপ্ত। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প মধুচন্দ্রিমা। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে পাশে থাকবেন।